জুলাই পূর্ববর্তী রাজনীতি ছিল এক টোনের এবং জুলাই পরবর্তী রাজনীতিতে হাদি কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। হাদিকে দেখে ফিরে যাওয়ার পথে জুলাই অ্যালায়েন্স বলে একটা সংগঠন তরুণদের উত্তরাতে তাদের দুইজনে কিন্তু কুপিয়ে ফেলা হয়েছে। হাদির ইস্যুস বা অন্যান্য ইস্যুস নিয়ে আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা কি রাষ্ট্রের হাতে আছে না কোনো অদৃশ্য রাজনৈতিক শক্তির কাছে? স্বাভাবিক কোনটা ছিল বলুন? স্বাভাবিক কি এটা ছিল না সাথে সাথে আওয়ামী লীগ আর ছাত্রলীগের প্রতি ওই ব্যাশিংটা হবে? মূল তো কথা হচ্ছে আপনার বিএনপিকে সাইজ করতে হবে। আসসালামু আলাইকুম। চারদিকে রহস্য ঘেরা এক পরিস্থিতি। বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে? অদৃশ্য শাসন নাকি অদৃশ্য শক্তির আন্ডারে? গোপন হত্যা, ভয়, গুলি, বিভিন্ন প্রার্থীদেরকে হুমকি ধামকি, ডিরেক্ট গুলি করা, সব কিছু মিলে একটা অস্থির অবস্থা যাচ্ছে চারদিকে। কেন যেন এক রহস্যের ডামাডোল। এই সব উত্তর জানার জন্য প্রশ্ন করছি সবাইকে, উত্তর খুঁজছি। আজকেও সেই প্রশ্নের উত্তরই খুঁজে ফিরছি। আমাদের সাথে আছেন বিএনপি মিডিয়া সেলের দায়িত্বশীল একজন এবং অনলাইনের বেশ পরিচিত মুখ, মিডিয়ার আমাদের সবাই পরিচিত মুখ, মাহমুদ হাবিব আপা। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। আপা, আজকে কিছুক্ষণ কথা বলবো আমরা অল্প করে। প্রথমে এই গত পরশু ঘুরে যাওয়া ইস্যুসটা নিয়ে কথা বলি, যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের একটা প্রাইম নিউজ হচ্ছে ঢাকা ৮-এর সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি সাহেবের গুলিবিদ্ধ হওয়া। এই বিষয়টা নিয়ে অলরেডি আমরা দেখলাম একটা রাজনীতি চলে আসলো। আমরা ওসমান হাদি জুলাইয়ের একজন পরিচিত মুখ, যে কোনো এরকম নৃশংস আঘাত নিন্দাযোগ্য। তার মধ্যে ওসমান হাদি জুলাই যোদ্ধা, প্লাস হচ্ছে একজন এমপি ক্যান্ডিডেট। সব কিছু মিলিয়ে তার উপর এই আঘাত যেমন জাতিকে নাড়া দিয়ে দিয়েছে, এর মধ্যে আবার দেখলাম দুই ধরনের একটা ন্যারেটিভ ক্রিয়েট হয়ে গেল। হাদি সাহেব আহত হওয়ার আধা ঘন্টার মাঝখানে আমরা জামাত সমর্থিত শিবিরের ডাকসু ভিপি সাদিক কায়েমের একটা ইন্ধনমূলক একটা দেখলাম আমরা, যে স্ট্যাটাস দেখলাম একজনকে, বিএনপির একজন সিনিয়র নেতা এবং ঢাকার প্রভাবশালী একজন নেতা মির্জা আব্বাসকে নিয়ে। এর কিছুক্ষণ পরে ঘন্টা দুয়েকের মধ্যে দেখলাম আব্বাস সাহেব তার কম্পিটিটর প্রার্থীকে দেখতে গেলেন, সেখানেও একটা উত্তেজনাময় পরিস্থিতি, ভুয়া তাকে স্লোগান। আব্বাস সাহেবের স্বভাবস্বরূপ যে অ্যাটিটিউড, সম্পূর্ণ বিপরীত অ্যাটিটিউড করলেন উনি, একদম ভদ্রভাবে চুপচাপ রইলেন। সব কিছু মিলে আবার পরবর্তীতে হাদির বোন অথবা ইনকলাব মঞ্চ অথবা জুলাই আন্দোলন, এরা সবাই আবার ইন্ডিয়া এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল দেওয়া শুরু করলো। প্রথমে কন্টেন্টটা চলে আসলো এন্টি বিএনপি, পরে সেটা চলে গেল দলমতের বিশেষে ইন্ডিয়া এবং আওয়ামী লীগের বিরুদ্ধে। সব কিছু মিলে এই ধোঁয়াশার মধ্যে আসলে আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ইস্যুসটা আসলে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন? প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য। দ্বিতীয়ত, ওসমান হাদি উপরে আঘাতটা আসলে সমগ্র বাংলাদেশের উপরে আঘাত হিসেবে আমি বিবেচনা করছি। এই জন্য না যে ওসমান হাদি ঢাকা ৮-এর ক্যান্ডিডেট, এই জন্য না যে তিনি সামওয়ান ভেরি ইম্পর্ট্যান্ট, এই জন্য যে তিনি হচ্ছেন জুলাইয়ের পর থেকে যারা অত্যন্ত সরব হয়েছেন। আমি জুলাই পূর্ববর্তী কোনো কথা এই কারণে যেতে চাই না যে জুলাই পূর্ববর্তী রাজনীতি ছিল এক টোনের এবং জুলাই পরবর্তী রাজনীতিতে হাদি কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিলেন। তাকে তাকে কেউ পছন্দ করেন, কেউ পছন্দ করেন না, কিন্তু তিনি কিন্তু খুব স্ট্রং ভয়েস ছিলেন, স্বাধীন স্ট্রং ভয়েস আর কি। সোফার স্ট্রং ভয়েস হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিশেষ করে প্রতিবেশী দেশ নিয়ে অত্যন্ত উচ্চকিত। তার যে সব কর্মকাণ্ড আমি নিজেও খুব সমর্থন করি তা না, কিন্তু ওসমান হাদির সাথে আমার বেশ কিছু শো করার সুযোগ হয়েছে, ব্যক্তিগতভাবে রাউন্ড টেবিল করেছি আমরা। সে ব্যক্তিগত পরিচয় অত্যন্ত ভদ্র একটা ছেলে এবং আমার সাথে তার এক ধরনের বড় বোন ছোট ভাই সুলভ একটা সম্পর্ক ডেভেলপ করে। আমি যেটা এখানটাই ভয়ের জায়গাটা দেখি সেটা হচ্ছে যে বাংলাদেশ 5ই আগস্ট বা 36শে জুলাইয়ের পর থেকে একটা মুক্ত পরিবেশে সবাই খুব মুক্তভাবে কথা বলেছে। আমাদের ভার্চুয়াল স্পেসের চেয়েও মাঠে কিন্তু মানুষের কণ্ঠের স্বাধীনতাটা অনেক বেশি ভার্চুয়াল, কারণ 5ই আগস্টের পর থেকে যত দিন গেছে
ভার্চুয়াল ওয়ার্ল্ডটা তত টাফ হয়ে গেছে। এটা ন্যারেটিভ পাল্টা ন্যারেটিভ, অভিযোগ পাল্টা অভিযোগের একটা মানে অসুস্থ একটা ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। সেই হিসেবে বরং আমি বলবো যে মাঠটা অনেক 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 তুলনামূলকভাবে কাজ করার মতো ছিল। এই মাঠের রাজনীতিতে মানুষ নির্ভয়ে যে রাজনীতিটা করছিল, এইটাতে যেন এটা একটা আঘাত, সরাসরি আঘাত। কারণ বাংলাদেশের মধ্যে 300 ক্যান্ডিডেট জামাতেরই আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও আছে 200, আমরা 27টা দিইনি, সো সেই হিসেবে 273টা। তো ইনারা মাঠে আছেন, এর বাইরে ইনাদেরকে সহযোগ মানে ইনাদের সহযোগিতা করছেন অসংখ্য নেতা, এর বাইরে আছেন অসংখ্য যে আপনাদের মতো পডকাস্ট করেন সেই উপস্থাপক আছেন যারা যথেষ্ট শক্তিশালী রোল প্লে করছেন। গণতন্ত্র তো শুধুমাত্র শুধুমাত্র রাজনৈতিক দল বা সেটার অ্যাক্টিভিটিস এস্টাবলিশড হয় না। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সুশীল সমাজ লাগে, যারা গণতন্ত্র সত্যিকার অর্থে চায়। আমাদের গণমাধ্যম, শক্তিশালী গণমাধ্যমের প্রতিনিধি লাগে, যারা সত্যিকার অর্থে গণতন্ত্র চায়। এখানে যেটা হয়েছে যে এই ব্যক্তিরা প্রত্যেকেই কিন্তু এক ধরনের ঝুঁকিতে পড়েছেন, কারণ তারা হলো মানে পোস্ট 5 আগস্ট বা 36শে জুলাইয়ের পরবর্তী যে ভয়েস, এই ভয়েসটার একটা, এটা আমার কাছে সোজা বাংলায় মনে হয়েছে যে ভীতি মানে সংস্কৃতি তৈরি করা, মানে যেইটা আমরা একটা বই আছে আলী রিয়াজের ভয়ের সংস্কৃতি। এখানে আরও একটা ঘটনা কিন্তু ঘটেছে, ইফ ইউ ক্যান রিমেম্বার, হাদিকে দেখে ফিরে যাওয়ার পথে জুলাই অ্যালায়েন্স বলে একটা সংগঠন তরুণদের উত্তরাতে তাদের দুইজনকে কিন্তু কুপিয়ে ফেলা হয়েছে এই সেম মানে একদিন পরে বা দুদিন পরে সম্ভবত। এটা কিন্তু কোথাও উঠে আসেনি এই জন্য যে হাদির বিষয়টা এত সেন্সেশনাল এবং এত মানে আমি বলবো যে এটা ট্রিটমেন্টটা তো যেহেতু হায়ার ট্রিটমেন্ট পাচ্ছে, কিন্তু ওই ঘটনাটাও কিন্তু আমাদের অবশ্যই মানে মনে রাখতে হবে যে এটা ঘটেছে, এবং এটার অর্থ হচ্ছে যে এটা একটা মেসেজ ক্যারি করে যে তোমরা যারা, আমরা আর এর বাইরে তো ফেসবুক উস্কানি আছেই যে এবার দেখে নেওয়া হবে, নির্বাচন হতে দেওয়া হবে না, এক এক করে জবাবদিহি করতে হবে, এইগুলো আছে। আপনি যেটা আমার কাছে জানতে চাইলেন সেটা একটা খুব সারপ্রাইজিং ব্যাপার, কারণ আমি বিশ্বাস করি, আমার দল বিশ্বাস করে, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রতিটা মানুষই বিশ্বাস করে যে জুলাইয়ের পক্ষ এবং বিপক্ষ মোটের ওপরে এই দুটা শক্তি বাংলাদেশে। জুলাইয়ের বিপক্ষের শক্তি যদি এটা করে থাকে, তাহলে জুলাইয়ের পক্ষভুক্ত একটা শক্তি সরাসরি কিভাবে আরেকটি শক্তিকে দায়ী করে। দেখুন এখানে মুশকিল হচ্ছে যে আমরা ইমিডিয়েট পলিটিক্যাল মানে অ্যাডভান্টেজ নেওয়ার লোভটা সামলাতে পারি না। আপনি খেয়াল করে দেখেন, দিন কয়েক আগে যখন আমাদের সম্মানিত চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ ছিলেন, তখন তার পুত্র, তিনি হতে পারেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু মা পুত্র তো তারা দুইজন, বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান, ওটা তো ডিফারেন্ট রিলেশনশিপ। কাজে সেই এই মায়ের কাছে পুত্র কেন আসছেন না, এটা নিয়ে যেইভাবে মানে এত বেশি উদ্বিগ্ন হয়ে উঠলেন, এই উদ্বেগটার কারণ হলো এই ন্যাক্কারজনক আচরণটার আমি ব্যাখ্যাটা এই জন্য দিচ্ছি যে আমাদের চেয়ারপারসন অত্যন্ত ভালনারেবল সিচুয়েশনে তার ওই সময়টা যাচ্ছিল। পুত্র হিসেবে তো তিনি অলরেডি সাফার করছেন, জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো অলরেডি সাফার করছেন, তিনি যে আসতে পারছেন না কিংবা মা যে তার ছেলেকে পাশে পাচ্ছেন না, এই কষ্টটা তো অনেক বেশি। এই জায়গাটাই আমরা আরও জানি যে তারা দুজন এত গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র বাংলাদেশের রাজনীতিতে, এত ইম্পর্টেন্ট দুটো ক্যারেক্টার, যে তারা কিন্তু আর মা ছেলের মতো আর অ্যাক্ট করার তাদের আর সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এটা আমার ছেলে না, বা এটা আমি অসুস্থ নই যে না আমার ছেলের কোনো কিছু না, তার ইনাদের কাঁধে আছে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দায়। কাজে এমন বহু সিদ্ধান্ত বেগম খালেদা জিয়াকে নিতে হয়েছে বিগত বছরগুলোতে, যেখানে তিনি পিক করেছেন তার পরিবারকে নয়, তার দেশকে, তার দেশের সার্বভৌমত্বকে। ঠিক একইভাবে এই বিষয়টা কিন্তু ওই সময় দেখলেন এই রাজনীতিটা না করলেও চলতো। ওই রাজনীতি কি খুব লেভারেজ হয়েছে, ওই রাজনীতি থেকে খুব সুবিধা পেয়েছে, কিন্তু তারা করেছে। এই যে রাজনৈতিক মৌকা যেতে না দেওয়া, এটা হচ্ছে একটা, আপনি আসলে রাজনীতি দুইভাবে করতে পারেন। আপনি কতটুকু নিচ হবেন এটা আপনার চয়েস, আর আপনি কতখানি রাজনীতিটা রাজনৈতিক স্ট্যান্ডার্ড বা যে রাজনীতি কথাটা কিন্তু বেশ ব্যাপক, এটা রাজার নীতি। কাজে এটার আচরণ কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হওয়া উচিত। আমাদের দুর্ভাগ্য হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিরকাল রাজনীতি করে এসেছে, এই রাজনীতি কথাটা যারা বোঝে না তাদের সাথে এরা হয় দানব। এটা বেগম জিয়ারও দুর্ভাগ্য যে ওনার অপোনেন্ট শেখ হাসিনা ছিলেন, এবং এবারও দুর্ভাগ্য যে আমাদের যুদ্ধ করতে হচ্ছে এমন সব মানুষজনের সাথে যারা জাস্ট মৌকার জন্য অপেক্ষা করে। আপনি যেটা বলেন, আমি সাদেক কায়েমের বিষয়ে একটা বিষয় বলি, সে কিন্তু গত রাতে দুঃখ প্রকাশ করেছে তার স্ট্যাটাসটার জন্য, এবং তারও আগে রিজি ভাই কিন্তু একটা তার ভুল একটা স্টেটমেন্টে
ইনসিডেন্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন। কাজে সাদিক কায়েম যেহেতু এটাতে দুঃখ প্রকাশ করেছেন, আমি এটাকে সাধুবাদ জানাই এবং এই বিষয়টা নিয়ে আমি আর ফার্দার কথা আমার মনে হয় যে পলিটিক্যাল পার্সনদের একটু স্টেবল হওয়া উচিত, যে হুটহাট একটা জানলাম আর একটা অপিনিয়ন ছেড়ে দিলাম, এটা মনে হয় একটু কমানো উচিত, অনেক কমিয়ে দেওয়া উচিত। কিন্তু ধরুন আমি যে এভাবে বলছি যে আপনি কি অতীতে কোনো বিষয়ে দুঃখ প্রকাশ করতে দেখেছেন? দেখেননি। কাজে এটাকে আমরা সাধুবাদ জানাই, এটা ফার্স্ট স্টেপ। এবং আমি যেটা বলতে চাই, এটা একটা কোঅর্ডিনেটেড অ্যাটাক ধরনের ছিল। আপনি কি খেয়াল করেছেন হাদিকে যিনি বহন করে আনছিলেন তিনি পুরো রাস্তাটা, আপনি কি ভিডিওটা দেখেছেন? গালিগালাজ করতে করতে নাম ধরে ধরে যে তিনি বলছিলেন, জিনিসটা আমার কাছে অনেক হাস্যকর মনে হয়েছে। না, হাস্যকর না, আমার কাছে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমার কিন্তু ডাউট হয়েছে। কারণ সবসময় মনে রাখবেন কোনো পলিটিক্যাল অ্যাসাসিনেশনের প্রচেষ্টা কিংবা অ্যাসাসিনেশন ততক্ষণ পর্যন্ত সফল হবে না যতক্ষণ পর্যন্ত ভিতরের মানুষ না থাকবে। এই লোকগুলো তার ওখানে এসেছে, কারো না কারো থ্রুতে এসেছে, তারা ওখানে বসেছে, কারো না কারো পেয়েছে। আপনি ফিরে যাওয়ার সময় কারো নাম যে নিচ্ছেন, এবং আপনি তো এটা বলতে পারলেন না যে আপনি তো তাকিয়েছেন, আপনি তো রিকশায় ছিলেন। আমি যেটা মনে করি যে এটা অনেক বেশি যাচাই বাছাই করা প্রয়োজন, যারা ওখানে ছিলেন তার আশেপাশে যারা কাজ করেছেন আসলে ঠিক কোন জায়গা থেকে জেনারেট করেছে এটা মাথায় রাখতে। এই যে ন্যারেটিভ বিল্ডিং এর কথাটা বলছি, একই সাথে জাস্ট আমি এই একই প্রশ্নের সাথে আমি প্রশ্নটা করছি, এই যে হাদির ইস্যুস বা অন্যান্য ইস্যুস নিয়ে আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা কি রাষ্ট্রের হাতে আছে নাকি কোনো অদৃশ্য রাজনৈতিক শক্তির কাছে? কারণ এই যে সিম্পল একটা ইস্যুস, মানে এখন পর্যন্ত আজকে 24 ঘন্টা 72 ঘন্টা হয়ে গেল, এই যে হাদির আশেপাশে যারা ছিলেন, যে কথা আপনি বলেছিলেন যে আসলে কোনো অ্যাসাসিনেশন নিজস্ব ঘরোয়া লোক ছাড়া হয় নাই, প্রিভিয়াস কোনো সারা বিশ্বে হয়, হ্যাঁ প্রিভিয়াস কোনো হিস্ট্রিতে এটা নাই। তাহলে এই আসলে গভর্নমেন্ট আমি কাউকে অ্যারেস্ট করতে এখনো দেখি নাই, কাউকে জিজ্ঞাসা দেখি নাই, শুধুমাত্র এক হুন্ডাওয়ালারে অ্যারেস্ট করছে। এই সব কিছু ধোঁয়াশা হলো না। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে না, আমি আপনার কথাটা আসলাম, যেটা বলছিলাম সেটা শেষ করি। সেটা হলো যে এই যে কোঅর্ডিনেটেড অ্যাটাকটা তারা শুরু করলেন, যেইভাবে ম্যাসিভ ওয়েতে একেবারে তুলাধুনা করে দেওয়া হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ওই কয়েক ঘন্টার মধ্যে, তারপরে মানে এখানে আমি বলবো একটা ধন্যবাদ দিতেই হয় জুলকারনাইন সাহেবকে, যে তিনি এগিয়ে আসলেন এবং মোটামুটি কিছু তথ্য দিলেন। যেহেতু তিনি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, আরও দু একজনের কাছ থেকে তথ্য পাওয়ার পরে এখন স্বাভাবিক কোনটা ছিল বলুন? স্বাভাবিক কি এটা ছিল না সাথে সাথে আওয়ামী লীগ আর ছাত্রলীগের প্রতি ওই ব্যাশিংটা হবে? আপনি কি ওটা দেখেছেন? আপনি আজও যদি ফেসবুক খোলেন বা ভার্চুয়াল ওয়ার্ল্ডে যান, আপনি দেখবেন যে আমাদের সম্মানিত মহাসচিব কেন হাদিকে চিনতে পারেননি, কেন হাদিকে নিয়ে আগে কি কি কথা বলা হয়েছিল, এর আগে কি কি বিএনপি করে এসেছে, আজকেও ওই কথাই চলছে। কারণ হচ্ছে মূল তো কথা হচ্ছে আপনার বিএনপিকে সাইজ করতে হবে, মূল কথা কিন্তু হাদি নয়। মানে মূল সত্য হাদি না, ইস্যু হাদি না, ইস্যু আওয়ামী লীগ না, ইস্যু হচ্ছে সাইজ করে বিএনপি। আপনি তো প্রশ্ন করবেন যে এখন অলমোস্ট আজকে যদি আমি হিসাব করি 48 ঘন্টা পার হয়ে গেছে হাদির গুলি খাওয়ার, এবং হাদির যে একেবারে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এই রিয়েলিটিতে আপনি তিনজনকে, আমার তো মনে হয় ওই দিন যে কয়জন ছিল এইটা শুধুমাত্র সতর্কতার জন্য, তারা এমনকি যারা তার সাথে ক্যাম্পেইন করেছেন তারা তো গুরুত্বপূর্ণ 2-3টা সূত্র দিতেও পারতেন। আপনি মানে পপুলিস্ট ডিসিশনের দিকে এত ঝুঁকে না যে, যেটা আপনি বলছিলেন আপনার প্রশ্নের দ্বিতীয় পার্ট, আমি সেটা বলার আগে জাস্ট এটা বলে শেষ করি যে সব সময় মূল টার্গেট বিএনপি। মিটফোর্ডের ইনসিডেন্ট ঘটেনি, তার আগে কার্টুন চলে আসলো, তার মানে জেনে বুঝে সুপরিকল্পিতভাবে কোনো না কোনো গ্রুপ এটার সাথে সংশ্লিষ্ট ছিল। দেখুন যেইখানে দায়ভার আছে, দায়ভার নেওয়ার প্রয়োজন, বিএনপি তো প্রতিটা দায়ভার বহন করেছে। এরপরেও সমস্যা হচ্ছে কি যে আপনি বিএনপি দল হিসেবে বৃহৎ এবং সাইজটা খুব ছোট না। আনফর্চুনেটলি বিএনপির সবচেয়ে বড় দোষ হচ্ছে বিএনপি দল হিসেবে বৃহৎ এবং একটা সুষ্ঠু রাজনীতি, সেটা যদি মানে মোটামুটিভাবে 30-35% মানে 55 থেকে 60%ও সঠিক হয়, তাহলে কিন্তু বিএনপিকে ঠেকানো। আমি 100 ভাগের গল্পেই যাচ্ছি না, দরকারই নেই আমার 100 ভাগ, 60 ভাগও যদি মোটামুটিভাবে নির্বাচনটা গ্রহণযোগ্য এবং মানে মোটামুটিভাবে ভোট দিতে পারেন ভোটাররা, এটা মানে ব্যালটে ঠেকানোর সুযোগ আসতাম। তার আগে আপনি মানে অলরেডি অ্যানসার দিয়ে ফেলেছেন। কাজেই এই যে রিয়ালিটি, আপনি যত মাঠে যাবেন, শহরের রিয়ালিটি, ভার্চুয়াল ওয়ার্ল্ডের রিয়ালিটি আর মাঠের রিয়ালিটি, সাধারণ ভোটারের রিয়ালিটি ইজ এন্টারলি ডিফারেন্ট। আপনি যখন এটা যখন আপনি মাঠে যাচ্ছেন, এখন কি হয়েছে সমস্যাটা, অন্য যে দলগুলো নিজেদেরকে ফেসবুকে প্রধানতম বিরোধী দল করে ফেলেছে কিংবা প্রধানতম দল যারা সরকার গঠন করবে, তাদের মাঠের অবস্থা কিন্তু সুবিধার না। এবং মাঠের অবস্থা সুবিধা না বলেই এত
ন্যায় অন্যায় অ্যাটাকের মুখোমুখি বিএনপিকে যেতে হচ্ছে। এবার আসুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেটা আপনি জানতে চেয়েছেন। দেখুন 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে সবসময় আমাদের সিস্টেমের ভেতর আরেকটা সিস্টেম ফাংশনাল, কিন্তু সেটা কিছুই কিন্তু ঠেকাতে পারেনি। কনস্পিরেসি চলছে, নানা প্রচেষ্টা হয়েছে, এই যে তফসিল ঘোষণা হয়েছে এটাও তো হওয়ার কথা ছিল না, কিন্তু এই সিচুয়েশনগুলো তো আমরা পার করেছি একের পর এক, এবং তফসিল আসলে ঘোষিত হয়ে গেছে। এবং আপনাকে আমি এটাও মোটামুটি নির্দ্বিধাই বলতে পারি যে হ্যাঁ, আরও অনেক স্ট্রাগল আসবে সামনে, কিন্তু ইনশাল্লাহ নির্বাচনটাও এদেশে অনুষ্ঠিত হবে। কিন্তু এই যে আপনি বললেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা খুবই প্রশ্নবিদ্ধ, খুবই প্রশ্নবিদ্ধ। দুটো কারণ, এক হচ্ছে যে জনপ্রশাসন সেই পুরনো জনপ্রশাসন, অথবা নতুন প্রভাবান্বিত জনপ্রশাসন, ঠিক আছে, এবং যেই প্রভাবটা কোনোভাবেই 100% নিরপেক্ষ কাজ করতে দেয় না এই জনপ্রশাসনকে। আর পুলিশ হচ্ছে ব্যবহৃত হয়ে আসা শক্তি, তারা অভ্যস্ত হয়ে গেছে ব্যবহৃত হতে। এখন সে কার দ্বারা ব্যবহৃত হচ্ছে, নতুন সময়ে সে কার পারপাস সার্ভ করছে, সেটা জানার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে, কারণ এটা হচ্ছে হাই ভ্যালুড টার্গেট, হাই ভ্যালুড অ্যাসাসিনেশন এফোর্ট এবং হাই ভ্যালুড ইনসিডেন্ট হওয়ার কারণে এইটার কিন্তু কোনো উপায় নাই সরকারকে 9-6 বুঝিয়ে বেরিয়ে যাওয়ার। এখানে তাদেরকে একটা না একটা মানে সলিউশন দিতেই হবে। এবার আরেকটা প্রশ্ন আসি, যেটা এত বছর ধরে সবার $1 মিলিয়ন কোশ্চেন ছিল গত 1 বছর ধরে, তারেক রহমান আসবেন কবে? অলরেডি তারেক রহমান, আমরা বিএনপি মিডিয়া সেলের মাধ্যমে দেখলাম যে তারেক রহমান আসছেন 25 তারিখে, মানে আমাদের সম্মানিত মানে মহাসচিব এটা ঘোষণা করেছেন। একটা সেন্সিটিভ ইস্যু হয়তোবা 5ই আগস্টের প্রথম 2-3 মাসে তারেক রহমান সাহেবের ফিরে আসা আর এই সময়ের মধ্যে ফিরে আসা কিছুটা কি ইম্প্যাক্টটা কিছুটা কমে গেছে, বা কিছুটা মানে ওই সেম ইম্প্যাক্টটা কি থাকবে, বা সেম ভাইব বা সেম ব্র্যান্ড ভ্যালুজ যেই বিষয়টা, হ্যাঁ ওইটা কি একই জিনিস ক্যারি করবে? একটু ছোট্ট করে একটা আনসার দিতেন। আমার তো মনে হয় বেটার ক্যারি করবে, আর বেটার ক্যারি অনেক করবে, বেটার ক্যারি তারেক রহমান করবে। সাহেবের দেখুন, আশা দল হিসেবে বিএনপি, এটা আমরা, তারেক রহমান হচ্ছেন সেই পরিবারে বিলং করেন, সেই পরিবারের সন্তান, যে পরিবারটা এদেশের স্বাধীনতা সার্বভৌমতা একদম প্রথম থেকে ধরে রেখেছে, 71 থেকে আপনি যদি দেখেন। এবং এই পরিবারের উপরে সরাসরি যে আঘাতগুলো হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অ্যাসাসিনেশন, কোকো রহমানের উপরে যে নির্যাতন, তার ফলশ্রুতিতে তার মৃত্যু, যেটাকে হত্যাকাণ্ডই বলা উচিত, বেগম খালেদা জিয়ার আজকের এই শারীরিক অবস্থা, এবং তারেক রহমান নিজে অলমোস্ট তাকে পঙ্গু করে বাংলাদেশ থেকে এক্সাইলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই পরিবারটা যেইভাবে নির্যাতিত, তার তো 6ই আগস্ট এবং দেশে ফিরে আসার কোনো কারণ নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী, দেখুন, যদি আল্লাহ না করেন যে কোনো ধরনের নেগেটিভ কিছু, যেটা এই উপমহাদেশে বা এই এরিয়াতে রাজনীতির একটা কমন ঝুঁকি আছে, যেটা হাদি আনফর্চুনেটলি যেই দুর্ভাগ্যের মধ্যে দিয়ে গেলেন, এই দুর্ভাগ্য কিন্তু মেনে নিয়েই এদেশের প্রতিটা মানুষ, এই সাবকন্টিনেন্টের মানুষেরা রাজনীতি করে, এবং বহু বড় ফিগারকে আমরা নাই হয়ে যেতে দেখেছি এই কারণে। কিন্তু এইটার মানে কি তিনি কখনো ফিরবেন না? তিনি নেতৃত্ব দেবেন না? তিনি কি তার দেশে মানে তার জনগণের কাছে আসবেন না? দেখুন, এইটা হচ্ছে আপনি ঝুঁকি নেবেন, কিন্তু ঝুঁকিটা তো বিফলে নেওয়ার কোনো প্রয়োজন নাই। ঝুঁকি তো বেস্ট টাইমে আপনি নেবেন। কোনটা সবচেয়ে ভালো সময় তার হয়ে নির্ধারণ করার জন্য তার তো এই দলটা আছে। তার ঝুঁকি যে মানে যে ঝুঁকি, আমরা সিকিউরিটি রিস্ক যখন বারবার বলেছি, এটা নিয়ে নানা কথা নানা তামাশা আমরা শুনেছি, কিন্তু হাদির ইনসিডেন্টকে এটা প্রমাণ করে না যে দেশের প্রতিটা মোটামুটিভাবে জুলাইয়ের প্রথম সারির যোদ্ধা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতারা, আমার ধারণা, এবং তরুণ নেতারা ঝুঁকির মুখে আছেন। তো এই যে বিষয়টা, এটা তো একেবারে হাতে কলমে প্রমাণ হয়ে গেছে। আমরা দেখুন, আমাদের ওই লাক্সারি আর নাই যে আমরা উনাকে নিয়ে কোনো টেস্ট কেসে যাব, কোনো সুযোগ নাই। কাজে আমাদের জন্য সর্বোত্তম যে সময়টা আমরা মনে করেছি, যেটা সেই সময়টাতেই তিনি ফিরছেন। আরেকটা জিনিস, বিএনপি তো 273 আসনে অলরেডি আসন ঘোষণা দিয়েছে, তার মধ্যে আমরা বিভিন্ন জায়গায় বিদ্রোহী প্রার্থী দেখছি। ইভেন দো আপনিও মানে নমিনেশন চেয়েছিলেন, হয়তো বা আপনার আসনে একজনকে দিয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় অলরেডি বিদ্রোহী প্রার্থী বেশ সরব। একই সাথে আপনাদের অনেককে দেখছি আবার জামাতে যোগ দিতে, আবার মঞ্জুর কাদের সাহেব এনসিপিতে যোগ দিয়েছেন। এই বিদ্রোহী প্রার্থী অথবা যারা চলে যাচ্ছেন, অথবা সামনে আরও কেউ যেতে পারেন, এই সব কিছু মিলে কি বিএনপি কিছুটা জোট দলগতভাবে কি কিছুটা ব্যাকফুটে আছে? আমি তো মনে করি না। কারণ হলো, আমাদের প্রতিটা আসনে 3 থেকে 5 জন অত্যন্ত যোগ্য প্রার্থী আছে। দিতে তো পারবেন একজনকে, দল তো চাইলেও 5 জনকে দিতে পারবে না এক আসনে। ফলে বাকিদেরকে মেনে নিতে হবে। কষ্ট হয়েছে, কষ্ট আছে, সেই কষ্ট নিয়ে অনেকেই মানে পারছেন না এখনো এই কষ্টটা চাপতে, এবং তবে এই কষ্টের কারণে নানা প্রতিক্রিয়া, প্রত্যেকেই তো জনপ্রিয় নিজেকে ফিল করে বলেই সে নির্বাচন করতে চায়। প্রতিটা প্রার্থী মনে করছেন আমাকে দিলে আমি বেটার ভোট করতে পারতাম। আমার ক্ষেত্রটা ভিন্ন। আমি সরাসরি
করি, আমি যেহেতু ডিফারেন্ট পর্যায়ে কাজ করি, আমার কোনো সুযোগ নেই আমি এলাকায়, এবং আমি এটা ফিলও করি না। দল যখন কোনো সিদ্ধান্ত নেয় ওটাকে মানে পছন্দ না হলেও বা ওটাতে যদি 100% সহমত নাও হই, মেনে নেওয়াটা দলীয় কর্মী হিসেবে আমার প্রধান দায়িত্ব, এবং আমি সেটা করেছি। আমি সলিডারিটি শো করে এসেছি, কিন্তু সবার কাছে এটা প্রত্যাশা করার কারণ নাই। দেখুন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরছেন, আমি পার্সোনালি বিশ্বাস করি একটা মিটিং উইল বি গুড এনাফ টু ম্যানেজ অল দ্য বিদ্রোহী ক্যান্ডিডেটস। কিন্তু ধরুন সবাই ম্যানেজ হলেন না, এই যে আপনি বললেন যে বেশ কিছু মানুষ জামাতে যোগ দিয়েছে, বেশ কিছু মানুষ তো যোগ দেননি, আমাদের কেউই জামাতে তো যোগ দেননি। যার কথা আপনি মেনশন করছেন তিনি অলরেডি বহিষ্কৃত, কাজেই হি ওয়াজ নট অ্যাট অল আ বিএনপি। আপনি যদি একজন বহিষ্কৃত ব্যক্তিকে বিএনপি বলে দেখতে চান, এটা আপনার দৃষ্টিভঙ্গির সমস্যা। এবং যেই ভদ্রলোক তিনি একজন আমরা জানি তিনি মুক্তিযোদ্ধা, লেট দ্য জামাত ডিল উইথ দিস ম্যান, জামাত ওনাকে নিয়ে চলুক, আমাদের তো আপত্তি নেই। জামাত দেখুন, তিনি জামাতের অনেকগুলো পলিসি, 79টা বই পড়ে বোধহয় ওদের রোকন হতে হয়, তাদের কি কি সব সিস্টেম। তো কৃষ্ণনন্দী ওখানকার নন্দী সাহেব আল্লাহ জানে কয়টা বই পড়ে হয়েছেন জানি না, তিনি নাকি 2005 থেকে করেন, এটা উনি একটা বক্তব্যে বলেছেন। আবার এদিকে আমাদের যিনি সিনিয়র একজন নেতা ছিলেন, সাবেক নেতা বিএনপির, তিনি নিজেও এখানে আল্লাহ জানে তো ওনার কয়দিন লেগেছে 79টা বই পড়তে, সেটাও আমার ধারণা নেই, বাট হি ইজ দেয়ার। সো দেখুন, জামাত তো জেনে বুঝেই সিদ্ধান্তটা নিয়েছে, জামাত এটা ডিল করবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি আগামীর বাংলাদেশ আপনারা কীভাবে দেখতে যাচ্ছেন, ফ্যাসিস্ট পরবর্তী বাংলাদেশ আপনারা কীভাবে দেখতে যাচ্ছেন, এবং যদি বিএনপি ক্ষমতায় আসে 2026-এর ইলেকশনে, তবে এই মানে দেশ তো একদম তলানিতে, দেশের সব কিছু কীভাবে পৌঁছেছে 17 বছরের লুটপাতের পরে, আপনারা কিভাবে দেশ চালাবেন, আগামীর বাংলাদেশ আপনি কীভাবে দেখতে যাচ্ছেন? দেখুন, এইবারের নির্বাচনে যেই দলই রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পাক, সে একেবারে জাহান্নাম পাবে, একদম সোজা বাংলায়। একটা ডিস্টর্টেড, সিভিয়ারলি ডিস্টর্টেড, এভরি মানে অর্গান অফ দ্য কান্ট্রি হচ্ছে সিভিয়ারলি ডিস্টর্টেড। সংস্কার বললেও খুব সামান্য সংস্কার সম্ভব হয়েছে, একই সাথে ডিস্টর্টেড হয়েছে জনগণের মানসিকতা। কোনো রাজনৈতিক দল কোনো আলাদিনের চেরাগ নিয়ে ঢুকবে না, বা তাদের কাছে কোনো ম্যাজিক ওয়ান্ড থাকবে না যে তারা রাতারাতি চেঞ্জ করতে পারবে। চেঞ্জ বা সংস্কার একটা প্রসেস, তার মধ্যে নির্বাচন অন্যতম প্রধান প্রসেস, একটা প্রধান সংস্কার। আমরা যেটা বিশ্বাস করি যে একটা মোটামুটিভাবে একটা সুষ্ঠু নির্বাচনের অনুষ্ঠিত হওয়া, যেটা একটা মাইল ফলক টাচ করে যাওয়া, এরপরে যে সরকার গঠিত হবে তার তখন দায়িত্ব হবে বাকিটা, এবং যেটা অত্যন্ত কঠিন দায়িত্ব। দুটো জিনিস আপনি মনে রাখবেন, বিএনপির একটা প্রস্তাবনা আছে 2032 সালের মধ্যে $1 ট্রিলিয়ন ইকোনমি, এইটা বলে দেয় আমাদের বাকি সব কিছু। এবং এই টোটাল যে জার্নি টুয়ার্ডস $1 ট্রিলিয়ন ইকোনমি, টোটাল জার্নিটার প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে আমাদের প্রতিটা জনগণের মানবিক এবং নাগরিক অধিকার সুনিশ্চিত করা। বিএনপির আপনি যদি পলিসিগুলো খেয়াল করেন, আমাদের প্রথম আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পলিসি হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। আমরা আমাদের জিডিপির 10%, প্লিজ রিমেম্বার, জিডিপির 10% আমরা কিন্তু অলরেডি এটা অ্যালোকেটেড, মানে প্রতিশ্রুতি অনুযায়ী অ্যালোকেট করা হয়েছে হেলথ এবং এডুকেশনে। তার মানে হচ্ছে আমাদের যে হিউজ মানব সম্পদ, যেটা আসলে সম্পদের রূপান্তরের সুযোগ ছিল আমাদের, যেটা করা হয়ে ওঠেনি, আমরা সেইটা মানে সেই চ্যালেঞ্জটা নিতে চাই। এবং আমাদের এই যে 18 মাসে যে 1 কোটি চাকরি, 1 কোটি যদি সম্ভব নাও হয়, আমরা যদি 50% রিচ করতে পারি, আমি মনে করি যে বাংলাদেশের মানে চেহারাটা ঘুরে যাবে। প্রথম 3 মাস বা 6 মাস না, আমাদের যদিও 180 দিনের প্রস্তাবনা আছে, আমাদের 18 মাসের প্রস্তাবনা আছে, আমাদের 2 বছরের প্রস্তাবনা আছে, কিন্তু দেখুন যে কোনো কিছু একটু ইভেন একটা চেঞ্জ বুঝতে 2 বছর সময় চলে যায়। আর আমাদের সঙ্গে অ্যাডিশনাল যে এবার সমস্যাটা আমরা ফেস করব, সেটা হচ্ছে জিওপলিটিক্যাল প্রেশার, সারাক্ষণ কনস্পিরেসি। এটা যদি নর্মাল প্রেশার হতো কারো কোনো অসুবিধা ছিল না। আমরা এমন এক প্রতিবেশী ভাগ্য নিয়ে এসেছি, আমরা এমন এক জিওপলিটিক্যাল রিয়ালিটিতে বসবাস করছি, যেখানে শুধু আমাদের প্রতিবেশী নয়, প্রতিটা বিশ্বের মোড়ল গোছের দেশ মনে করে যে আমাদের দেশ নিয়ে ভাবার হক তাদের আছে, এটা তাদের নাই। এবং আমরা যে বাংলাদেশটা ভাবি, সেই বাংলাদেশে অ্যাটলিস্ট আপনি আমি এবং আপনি আমি না হয়ে যিনি অন্য ধর্মের কিংবা অন্য বর্ণের অথবা অন্য রাজনৈতিক বিশ্বাসের মানুষ ইকুয়াল রাইটে থাকবেন, সেই বাংলাদেশই প্রত্যাশা করি। ধন্যবাদ আপা আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আবার দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।